আমরা আগের যে গ্রাফটা দেখলাম, তোমরা যদি এই গ্রাফটা দেখো, এখানে কিন্তু সবসময় একটা জিনিস মেনটেন করা হয়, সেটা হলো এই গ্রাফটা যখন করা হবে ভিডিএস এর ভ্যালু তো চেঞ্জ হচ্ছে, বাট ভিডিএস এর ভ্যালু চেঞ্জ হলেও ভিজিএস এর ভ্যালুটা সেম রাখা হচ্ছে। ভিজিএস এর ভ্যালু অলওয়েজ সেম একটা গ্রাফের জন্য, একটা স্টাডির জন্য। যখন তোমরা প্র্যাকটিক্যালি কাজ করবা, ধরো ল্যাবে যদি তোমাদের এটা নিয়ে কাজ করায়, এই কোর্সেও হতে পারে অথবা নেক্সট নেক্সট না তারপরে সেমিস্টারে, তোমরা ফোর্থ সেমিস্টারে গেলে অ্যানালগ ইলেকট্রনিক্স ল্যাব আছে, সেখানেও এটা করতে পারে। ওখানে গেলে দেখবা যে আমরা যখন এই ল্যাবে এই এক্সপেরিমেন্টটা করি, গেট ভোল্টেজটা সবসময় ফিক্সড রেখে দিই, এটার কোনো চেঞ্জ হয় না, কিন্তু ড্রেনের ভোল্টেজটা ইনক্রিজ করতে থাকি। আমরা আগের ফিগারে যেমন দেখে আসলাম, এই যে এটা একটা ফিক্সড ভোল্টেজ, এটাতে কোনো চেঞ্জ নাই। তো এই ভোল্টেজটা আমরা জিরো থেকে আস্তে আস্তে বাড়াতে থাকি, বাড়াতে বাড়াতে এমন একটা পর্যায়ে আসে যে শুরুতে খুব ছোট ছিল, বাড়াতে বাড়াতে একটা পর্যায়ে এসে এটা ফিক্সড হচ্ছে। এটা যদি আমি একটু ম্যাথমেটিক্যালি বলি, তাহলে দেখো যেই পর্যায়ে এসে এটা ফিক্সড হয়ে যায়, সেটা কিন্তু আমরা আগের স্লাইডেই দেখে এসেছি। এই যে এখানে বলা ছিল ভিডিএস মাইনাস, যে এখানে বলা আছে যে ভিডিএস ইকুয়াল টু ভিজিএস মাইনাস ভিটি। এই ব্যাপারটা এখানে একটু খেয়াল করো, যে ড্রেনের ভোল্টেজটা যখন ভিজিএস মাইনাস ভিটি সমান হবে, তখন এটা স্যাচুরেশনে পৌঁছবে। এই যে এখানে আলটিমেটলি এই কথাটাই বলা হয়েছে। এটা বলতে আসলে কি বোঝায়, একটু আমরা যদি কোনো ভ্যালু ধরে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। ধরলাম আমরা গেটে একটা ফিক্সড ভোল্টেজ দিচ্ছি, ধরো 4 ভোল্ট, 4 ভোল্ট ফিক্সড আমরা দিলাম। তাহলে আফটার আমরা এখানে যখন থ্রেশহোল্ড ভোল্টেজটাকে এখান থেকে বিয়োগ করব, থ্রেশহোল্ড ভোল্টেজ ধরে নিলাম 1 ভোল্ট, তাহলে 4 ভোল্ট থেকে 1 ভোল্ট বিয়োগ হওয়া মানে কি 3 ভোল্ট রইল। তাহলে এই ম্যাথমেটিক্যালি যেটা বলা হচ্ছে, ভিডিএস এর ভ্যালুটা যখন 3 ভোল্ট, 3 ভোল্টে পৌঁছাবে, তখন এই মসফেটটা স্যাচুরেশনে যাবে। আমরা যদি গ্রাফের দিকে একটু চিন্তা করি, গ্রাফে কি হচ্ছে দেখো, ঠিক ওই ভ্যালুগুলো নিয়ে আমরা হিসাব করছি। ওই ভ্যালুগুলো নিয়ে যদি চিন্তা করি, তাহলে দেখবো যে যখন জিরো থেকে আস্তে আস্তে ভ্যালুটা বাড়তে থাকবে, এখানে জিরো ছিল, জিরো থেকে আমরা অল্প অল্প করে বাড়াচ্ছি, সাপোজ 0.1, 0.2, 0.3, 0.4, এভাবে আস্তে আস্তে ওয়ানে পৌঁছলো, তারপর 1.1, 1.2, 1.5, 1.6, এভাবে করে টুতে, টু থেকে আস্তে আস্তে থ্রিতে পৌঁছলাম। জিরো থেকে থ্রি পর্যন্ত পৌঁছালে এইখানেই দেখা গেল এই কার্ভটা থাকে। যখনই আমরা থ্রিতে পৌঁছালাম, থ্রি মানেই তো আমরা দেখলাম যে ভিজিএস মাইনাস ভিটি হলো থ্রি, তাহলে থ্রিতে পৌঁছানোর সাথে সাথে এটা স্যাচুরেটেড হয়ে যাবে। অর্থাৎ এই অংশটা থাকবে হলো জিরো থেকে থ্রি পর্যন্ত, আর থ্রির উপরে গেলে এখান থেকে হয়ে গেল স্যাচুরেশন। 3, 4, 5, 6 যত ভোল্টে দিব, এটা স্যাচুরেশনে থাকবে। একটা পর্যায়ে গিয়ে আছে, যেটা প্র্যাকটিক্যালি যেটা হয় যে ডায়োডের তো, সরি ডায়োড না, মসফেটের তো একটা লিমিট আছে ভোল্টেজ সাস্টেইন করার। আমি তো চাইলে এখানে 200 ভোল্ট, 500 ভোল্ট ইচ্ছা মতন দিতে পারবো না, প্রত্যেকটা মসফেটে কি একটা লিমিট আছে। ওই লিমিটটা ক্রস করে গেলে এটা কিন্তু আবার এরকম, সরি এটা স্ট্রিট না, এটা হলো এরকম একটা, যেরকম একটা লাইন খুব শার্পলি এখানে এরকম বেড়ে যায় যখন এই লিমিটের উপরে চলে যায়। যাই হোক, ওটা আমাদের এখানকার স্টাডি না, ওই গ্রাফগুলো বোধহয় পরবর্তীতে আছে, আমি দেখবো এই চ্যাপ্টারে না, ওটা বিজেপিতে আছে তোমাদের এই গ্রাফগুলো। যাই হোক, যেটা বলছিলাম, যে যতক্ষণ পর্যন্ত ড্রেন ভোল্টেজটার ভ্যালু ভিজিএস মাইনাস ভিটি চেয়ে ছোট, ততক্ষণ পর্যন্ত এটা থাকবে ট্রায়োড রিজিয়নে। যখনই ভিজিএস মাইনাস ভিটি সমান হবে অথবা বড়, তখন এটা চলে যাবে স্যাচুরেশনে। অর্থাৎ এখানে আমরা গ্রাফিক্যালি সেটাই দেখলাম। এবার একটু আমরা দেখি আমাদের এখন যে গ্রাফটা ছিল, যে ওই গ্রাফগুলো সবগুলোই ছিল যে গেটের ভোল্টেজটাকে ফিক্সড রেখে আমরা সব কাজ করছি, গেটের ভোল্টেজ কোথাও চেঞ্জ করিনি। যদি গেটের ভোল্টেজ চেঞ্জ করা হয় তখন কি হবে, এটাই করা হয়েছে। প্রথম একটা গেট ভোল্টেজ ধরে আমরা কাজ করেছি এখানে, এই গ্রাফটা করা হয়েছে একটা গেট ভোল্টেজের জন্য। এরপর গেট ভোল্টেজটাকে একটু বাড়ানো হয়েছে, সাপোজ এখানে গেট ভোল্টেজ ছিল ধরলাম 1 ভোল্ট, 1 ভোল্টের জন্য করে এরকম একটা গ্রাফ পাওয়া গেল। তারপর গেট ভোল্টেজটা নেওয়া হলো 2 ভোল্ট, 1 ভোল্টের জন্য নিলে আসলে এতটাও পাওয়া যাবে না, 1 ভোল্টের উপরেই নিতে হবে, কারণ 1 ভোল্ট খুব ছোট, থ্রেশহোল্ড ভোল্টেজকে ওভারকাম করার জন্য ইনাফ না। যাই হোক, ধরলাম যে 1 ভোল্টের জন্য আমরা এরকম ছোট্ট একটু কারেন্টের ভ্যালু পাচ্ছি।
2 ভোল্ট যখন নিলাম তখন ওই গ্রাফটাই আরো উপরে চলে আসলো, তার মানে কারেন্টের ভ্যালু বেড়ে গেল। 3 ভোল্ট যখন নিলাম কারেন্টের ভ্যালু আরো বেড়ে যাচ্ছে, 4 ভোল্ট যখন নিলাম কারেন্টের ভ্যালু আরো বেড়ে গেল। তার মানে কি, কারেন্টের ভ্যালু গেট ভোল্টেজের সাথে সাথে বাড়ছে ড্রেন কারেন্টের ভ্যালুটা। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে আমরা যখন বেশি কারেন্ট চাইবো বা আমাদের দরকার বেশি কারেন্ট, তখন আমরা গেট ভোল্টেজটাকে বাড়াবো। আবার যদি আমি কারেন্টের ভ্যালুটাকে লিমিটে রাখতে চাই, যে আমার বেশি কারেন্ট গেলে ডিভাইসের জন্য ক্ষতিকর বা যে কোনো কিছু, যে আমি একটা নির্দিষ্ট লিমিটে রাখতে চাই, তখন গেটের ভোল্টেজটা আমরা সেই অনুযায়ী কম দিব। ঠিক আছে, তো এই হলো বিভিন্ন আলাদা আলাদা গেট ভোল্টেজের জন্য ওই আগের ফিগারটাই হবে এরকম। এখন আমরা এর আগের গ্রাফে যেটা বলে আসলাম, আবারও এই গ্রাফ থেকেই আমাদের আসছে। এই গ্রাফটা ইম্পর্টেন্ট একটা জিনিস, তো এখান থেকে অনেক কিছুই আসবে। দেখো এখানে আমরা একটু আগে বলেছিলাম যে একদম 0 থেকে এই পর্যন্ত এটা হলো রেজিস্টিভ রিজিয়ন, যতক্ষণ এটাকে স্ট্রেট লাইন হিসেবে আমরা কম্পেয়ার করতে পারি, রেজিস্টিভ রিজিয়ন। তাহলে এইটুকুর জন্য যদি আমরা হিসাব করি, এই স্ট্রেট লাইন যতক্ষণ পাচ্ছি, এটার এক্স এক্সিসে একটা ভোল্টেজ আছে, ওয়াই এক্সিসে একটা কারেন্ট আছে। তাহলে একটি স্ট্রেট লাইন যেহেতু পাচ্ছি, আমরা ওহমস ল থেকে জানি যদি লোডটা রেজিস্ট্যান্স হয় তাহলে একটা স্ট্রেট লাইন পাওয়া যায়। উল্টা কথাটা আমরা বলতে পারি, যদি স্ট্রেট লাইন পাই তার মানে লোডটা হলো একটা রেজিস্ট্যান্স। অর্থাৎ এই অবস্থাতে আসলে আমাদের এই মসফেটটা বা যে কোনো মসফেট খুব ছোট ড্রেন ভোল্টেজের জন্য যখন রেজিস্টিভ রিজিয়নে থাকে তখন একটা রেজিস্ট্যান্সের মতন বিহেভিয়ার দেখায়। এই এই কারণে এটার নামই কিন্তু বলেছিলাম, এই রিজিয়নটার নামই হলো রেজিস্টিভ রিজিয়ন, কারণ এটা রেজিস্ট্যান্সের মতন বিহেভিয়ার দেখাচ্ছে। আর যেহেতু রেজিস্ট্যান্সের মতন বিহেভিয়ার দেখাচ্ছে, মাত্র আহ, যখনই ড্রেন ভোল্টেজ দেয়া হলো, যখন মসফেটটা অন হলো, এখানেই তো অন হচ্ছে, মাত্র ড্রেন ভোল্টেজ অ্যাপ্লাই করে আমরা অন করলাম। এই কারণে এই রেজিস্ট্যান্সটাকে বলাও হচ্ছে অন রেজিস্ট্যান্স। দেখো এই যে রেজিস্ট্যান্সটাকে বলা হয় অন রেজিস্ট্যান্স, এটাকে প্রকাশ করা হয় আর অন দিয়ে। এই আর অন এর ইকুয়েশনটা কি, আর অন ইকুয়াল টু 1 বাই এপসাইলন মিউ এপসাইলন নট এপসাইলন ইনসুলেটর বাই ডি ডাব্লিউ বাই এল ইন্টু ভিজিএস মাইনাস ভিটি। এটা হলো অন রেজিস্ট্যান্সের ইকুয়েশন। তো ইকুয়েশনটা তোমরা এখানে একটু দেখে রাখবা, এটা আমাদের অনেক সময় দরকার হতে পারে। আর এখানে দেখো সবগুলো প্যারামিটারই কারেন্টের ইকুয়েশনে যে প্যারামিটার গুলো দেখেছো ওই অনুযায়ী আছে, এর বাইরে প্যারামিটার, কারেন্টের ইকুয়েশনে যে প্যারামিটার গুলো দেখে আসলে সেগুলোই এখানে ইউজ হয়েছে, এর বাইরে আর কোনো প্যারামিটার এখানে ইউজ হয়নি। এখন দেখো আমরা আগের যে গ্রাফ গুলো দেখলাম, আগের গ্রাফটা ছিল এক্স এক্সিসে ভিডিএস আর ওয়াই এক্সিসে আইডি। এখন আমরা যে গ্রাফটা দেখছি এটা হলো এক্স এক্সিসে আছে ভিজিএস, মানে গেট টু সোর্স ভোল্টেজ। ওয়াই এক্সিসটা আগের মতোই আইডি আছে, এখানে ওয়াই এক্সিসের কোনো চেঞ্জ নেই। এক্স এক্সিসটা ভিডিএস ভিজিএস। এটা যদি হয় তাহলে গ্রাফটা হয় জাস্ট একটা ডায়োডের ফরওয়ার্ড বায়াস রিজিয়নের গ্রাফের মতো। ডায়োডের ফরওয়ার্ড বায়াসে তোমরা দেখে এসেছো আগের চ্যাপ্টারে, যে একটা নির্দিষ্ট ভোল্টেজ পর্যন্ত কারেন্টের ভ্যালু 0 থাকে, যেটাকে আমরা বলি থ্রেশহোল্ড ভোল্টেজ। থ্রেশহোল্ড ভোল্টেজের উপর উঠে গেলে কারেন্টের ভ্যালুটা আস্তে আস্তে বাড়তে থাকে এবং এক পর্যায়ে অনেক শার্পলি উপরে উঠে যায়। তো এখানে এই একটা মসফেটের আইডি ভার্সেস ভিজিএস, এই গ্রাফটা ডায়োডের ফরওয়ার্ড বায়াসের মতন ওই সিমিলার বিহেভিয়ার দেখাচ্ছে। এই গ্রাফটা আমাদের পরবর্তীতে দরকার হবে, আমরা যখন মসফেট অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করব। এটা আজকের ক্লাস না, নেক্সট ক্লাসে হয়তো দেখাবো, তখন দেখবা এই গ্রাফটা আমাদের একটা ভালো সিগনিফিকেন্স আছে। এখন আমাদের আসবে লার্জ সিগন্যাল ইকুইভ্যালেন্ট সার্কিট।
আমরা আগের চ্যাপ্টারে দেখেছিলাম, ডায়োডের চ্যাপ্টারে ছিল যে ডায়োডের মডেলিং এবং কোনো ইলেকট্রনিক ডিভাইসের মডেল বলতে আমরা কি বুঝাই। মডেল বলতে বোঝানো হয় যখন কোনো একটা ডিভাইসকে আমাদের পরিচিত যেসব সার্কিট এলিমেন্ট আছে, রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স, ইন্ডাকট্যান্স, কারেন্ট সোর্স, ভোল্টেজ সোর্স, এগুলো দিয়ে যখন প্রকাশ করি সেটাকে আমরা বলি ওই ডিভাইসটার মডেলিং করা। তো আমরা ডায়োডের কেসে মডেলিং দেখে এসেছিলাম যে আইডিয়াল ডায়োড মডেল, পিস ওয়াইজ লিনিয়ার মডেল, কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল, কয়েকটা মডেল ছিল। সিমিলারলি মসফেটের জন্য আমাদের এরকম মডেল আছে। প্রথম মডেলটা হলো যেটা লার্জ সিগন্যাল ইকুইভ্যালেন্ট সার্কিট বা লার্জ সিগন্যাল ইকুইভ্যালেন্ট সার্কিট মডেলও বলে, এই যে নিচে নাম লেখা আছে লার্জ সিগন্যাল ইকুইভ্যালেন্ট সার্কিট মডেল। লার্জ সিগন্যাল ইকুইভ্যালেন্ট সার্কিট মডেলটা একটু খেয়াল করলে দেখবা এটা কিন্তু বুঝতে খুব একটা সমস্যা হওয়ার কিছু না। দেখো আমরা একটা মসফেটের স্ট্রাকচার থেকে জানি যে এটার গেট বাকি অংশ থেকে আইসোলেটেড থাকে, মাঝখানে ইনসুলেটর দেওয়া, মনে আছে তো? আমাদের স্ট্রাকচারে দেখেছিলাম যে গেটের সাথে বাকি যে ড্রেইন বা সোর্সের সরাসরি কোনো কানেকশন নাই, মাঝখানে একটা ইনসুলেটর দেওয়া থাকে। তো এইখানেও দেখো গেটের টার্মিনালটা একদম আইসোলেটেড, এই এইগুলোর সাথে কোথাও কোনো কানেকশন নেই, গেটটা গেটের মতন আলাদাভাবে দেয়া আছে, এটার সাথে কোনো কানেকশন নেই। এখন দেখো আচ্ছা দেখো এরপরে যেটা আছে আমরা দেখেছিলাম যে আইডি বা ড্রেন কারেন্টটা হলো ড্রেন থেকে এসে চ্যানেল হয়ে সোর্সের দিকে যায়। এখানেও যদি তোমরা দেখো, এখানে দেখানো হচ্ছে একটা টার্মিনাল ড্রেন, ড্রেন থেকে আইডিটা সোজা আসছে চ্যানেল হয়ে সোর্সে চলে গেল। তো এটা হলো আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট মডেল। এখানে কারেন্টের ইকুয়েশনটা একটু খেয়াল করো, এখানে যে চলে গেল মাঝখানে, তো এটা যে একটা কারেন্ট, কারেন্ট বোঝানোর জন্য কারেন্ট সোর্স ইউজ করা হয়েছে, ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। এই কারেন্ট সোর্সটার ভ্যালু কি? হাফ কে এন প্রাইম ডাব্লিউ বাই এল ইন্টু ভিজিএস মাইনাস ভিটিএইচ হোল স্কোয়ার। ভিটিএইচ না, এটা ভিটিএন, এন টাইপ দেখে ভিটিএন নাম দেওয়া হয়েছে। একটু আগেই বললাম যে থ্রেশহোল্ড ভোল্টেজ এক এক জায়গায় এক এক ভাবে নাম দেওয়া হয়, এখানে ভিটিএন নাম দেওয়া হয়েছে। তো এই ইকুয়েশনটা আসলে কোত্থেকে আসলো এটা একটু আমরা আগে দেখে আসি। আমরা একটু আগে কারেন্টের ইকুয়েশন গুলো দেখলাম না, দুইটা কারেন্টের ইকুয়েশন। এই যে দেখো এই ইকুয়েশনের একটা পার্ট, দুইটা ইকুয়েশনের ক্ষেত্রেই একটা কিন্তু কমন পার্ট আছে, এই অংশটা দেখো এখানেও আছে, এখানেও আছে। টুটাকে যদি আমরা আগে নিয়ে যাই তাহলে কি এই অংশটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, টুটাকে একটু ধরে নিচ্ছি, টুটা এখানে না রেখে আমরা আগে হাফ আকারে নিয়ে গেলাম বা পরে হাফ আকারে নিয়ে গেলাম। টুটাকে আপাতত এখানে চিন্তা না করে চিন্তা করে যে পরে কোথাও হাফ আমরা দিয়েছি, এখানে ধরো টু দিলাম, ঠিক আছে? এই টুটাকে আমি হাফ আকারে পরে নিয়ে আসলাম বা আগে নিয়ে আসলাম পরে হিসাব। তাহলে দেখো দুইটা ইকুয়েশনে কিন্তু এই পার্টটা সেম, মিউ এপসাইলন নট এপসাইলন ইনসুলেটর বাই ডি, মিউ এপসাইলন নট এপসাইলন ইনসুলেটর বাই ডি। এই জিনিসটাকেই আসলে কে এন প্রাইম দিয়ে প্রকাশ করা হয়। কে এন প্রাইমের একটা নামও আছে, মসফেট ট্রান্সকন্ডাক্টেন্স প্যারামিটার। এটা তোমাদের বই বা যেখানেই হোক নামটা তোমরা একটু খেয়াল রাখতে পারো, এটাকে বলা হয় মসফেট ট্রান্সকন্ডাক্টেন্স প্যারামিটার। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি স্যাচুরেশনের জন্য কারেন্টের যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে একটু খেয়াল করো। এটাকে আমরা কি বলতে পারি? হাফটাকে আমরা আগেই বলি সাধারণত, এরকম হাফ বা 2, 5 কোনো কিছু থাকলে সেটাকে তো শুরুতে লিখি। তো হাফ কে এন প্রাইম ডাব্লিউ বাই এল ভিজিএস মাইনাস ভিটি হোল স্কোয়ার, হাফ কে এন প্রাইম ডাব্লিউ বাই এল ভিজিএস মাইনাস ভিটি হোল স্কোয়ার। এখন দেখি আমরা এখন মাত্র যেই লার্জ সিগন্যাল ইকুইভ্যালেন্ট সার্কিট দেখলাম, দেখো হাফ কে এন প্রাইম ডাব্লিউ বাই এল ভিজিএস মাইনাস ভিটি হোল স্কোয়ার। অর্থাৎ এই ইকুয়েশনটা হলো সিম্পল আমাদের একটা মসফেটের ফরওয়ার্ড বায়াস, সরি ফরওয়ার্ড বায়াস তো না, স্যাচুরেশনের কারেন্টের ইকুয়েশন। অর্থাৎ ড্রেন থেকে স্যাচুরেশন রিজিয়নে যে কারেন্ট, সেই ভ্যালুটা আমরা লিখে দিলেই সোর্সের দিকে এই ভ্যালুটা চলে যাবে। এটাই হলো লার্জ সিগন্যাল ইকুইভ্যালেন্ট সার্কিট। আর ডিপেন্ডেন্ট সোর্স এটা দেওয়া হয়েছে, ডিপেন্ডেন্ট সোর্স কিসের সাথে ডিপেন্ডেন্ট?
ভিতরে হলো ভোল্টেজ আছে, তার মানে এটা হলো ভোল্টেজ ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। এখন আমরা অন্য একটা আলোচনায় চলে যাই, মানে এটার সাথে প্রাসঙ্গিকই, এরপরে গিয়ে আবার এটা নিয়ে আমরা আলোচনা করব। আপাতত আমরা পরবর্তী একটা গ্রাফে যাই। আচ্ছা, এই গ্রাফটার আগে আমরা প্রিভিয়াস গ্রাফটা দেখি, তাহলে তোমাদের এখানে বুঝতে আর একটু সুবিধা হবে। দেখো, এই গ্রাফটাই আমরা আগে দেখি। আমরা জানি যে যখন আইডি ভার্সেস ভিডিএস এর গ্রাফ করা হবে মসফেটের, তখন এটা হলো সবসময় একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে স্যাচুরেটেড হয়ে যাবে। এটা আমরা একটু আগেও দেখে আসলাম, এটা বারবারই আলোচনা আসছে। প্র্যাকটিক্যালি যেটা হয়, এটা আসলে স্যাচুরেটেড মানে যে একদম ফিক্সড হয়ে যায় এমন না, এটা খুব স্লাইটলি বাড়ে, অর্থাৎ খুব অল্প পরিমাণে এখানে একটা ইনক্রিজ হয়, এখানেও খুব অল্প পরিমাণে একটা ইনক্রিজ হবে। প্রত্যেকটা কারেন্টের ক্ষেত্রেই দেখা যাচ্ছে স্যাচুরেশনে গিয়ে একটা হালকা ইনক্রিজ থাকে, খুব ছোট। এইখানে যেভাবে শার্পলি বাড়ছিল এরকম না, খুব অল্প ভ্যালুর একটা ইনক্রিজ, এখানেও খুব অল্প ভ্যালুর একটা ইনক্রিজ থাকে। তাহলে এই যে ভ্যালুটা যে চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জটাকে আমাদের তো ইকুয়েশনের মধ্যে নিয়ে আসতে হবে, তাই না? আমরা এখন পরেরটাই দেখি। এই যে মাত্র যে গ্রাফটা দেখলাম, এই যে দেখো, এইখানে স্যাচুরেশনে গিয়ে চেঞ্জ দেখানো হচ্ছে। এটা এরকম হওয়ার কথা ছিল, এটা উপরে উঠে গেল। এখানে যতটা উপরে দেখানো হচ্ছে এত শার্পলি চেঞ্জ হয় না, খুব স্লাইট চেঞ্জ হয়। এটা শার্পলি দেখানোর কারণ, আবার কারণটা একটু পরে বলছি, যে এইখানে এই যে চেঞ্জ আসছে, তখন এই চেঞ্জটা যে আসলো, আমাদের যে ইকুয়েশনটা আমরা এর আগে বের করলাম, অর্থাৎ আইডির স্যাচুরেশনের যে ইকুয়েশন, যে মিউ এপসাইলন নট এপসাইলন ইনসুলেটর বাই টুয়াইস ডি ডাব্লিউ বাই এল ভিজিএস মাইনাস ভিটি হোল স্কোয়ার, আমরা এই পর্যন্ত আগে বের করেছিলাম। এখন যেহেতু গ্রাফটা চেঞ্জ হয়ে গেল, এই গ্রাফ চেঞ্জ হয়ে যাওয়া মানে এটাকে অ্যাকোমোডেট করার জন্য ইকুয়েশনেও আমাদের একটা চেঞ্জ আনতে হবে। সেই চেঞ্জটা করার জন্য যেটা করা হচ্ছে, যে এখান থেকে এখানে যে ইকুয়েশন গ্রাফটা চেঞ্জ হলো, যে এখানে ছিল যে এই লাইনটা বোঝানোর জন্য আমরা এই অংশটা বের করেছিলাম। এখন যেটা চেঞ্জ হয়ে এই পর্যন্ত আসলো, এটা বোঝানোর জন্য মেইন ইকুয়েশনের সাথে 1 + λ ভিডিএস এটা গুণ করে দেওয়া হয়। ভিডিএসটা তো আমরা জানি, ভিডিএস হলো ড্রেন টু সোর্স ভোল্টেজ। ল্যামডা জিনিসটাকে বলা হয় চ্যানেল লেন্থ মডুলেশন কোএফিসিয়েন্ট। ল্যামডার নাম হলো চ্যানেল লেন্থ মডুলেশন কোএফিসিয়েন্ট। এবং ল্যামডাটা কিভাবে পাওয়া যায়, এই যে এখন বলছি, যে এটা যদি আমরা পিছনের দিকে বাড়াই, তাহলে দেখা যায় এক জায়গায় গিয়ে সে এক্স এক্সিস কে কাট করবে। দেখা যাবে এইটাকেও যদি পিছনের দিকে বাড়াই একই পয়েন্টে গিয়ে কাট করবে, এটাকে যদি পিছনের দিকে বাড়াই একই পয়েন্টে কাট করবে, প্রত্যেকটা একই পয়েন্টে গিয়ে এক্স এক্সিস কে কাট করছে। এই পয়েন্টটাকে বলা হয় আর্লি ভোল্টেজ, এটাকে প্রকাশ করা হয় ভিএ দিয়ে। এই যে ভিএ দিয়ে প্রকাশ করা হচ্ছে, মাইনাস দেওয়া হচ্ছে কারণ এটা নেগেটিভ সাইডে আছে, জিরোর আগে আছে বাঁ দিকে, এর জন্য মাইনাস ভিএ বলা হচ্ছে আর্লি ভোল্টেজ। তাহলে এই আর্লি ভোল্টেজকে যখন আমরা ইনভার্স করে দিব, মানে 1/আর্লি ভোল্টেজ মানে হলো ল্যামডা বা চ্যানেল এন্ড মডুলেশন কোএফিসিয়েন্ট, এই ল্যামডাটাই এই ইকুয়েশন ইউজ করা হচ্ছে, 1 + λ ভিডিএস। বুঝা গেছে? এখন ওই যে যেটা বললাম, যে এটা আসলে খুব শার্পলি বাড়ছিল এখানে, না সরি, এটা খুব স্লাইটলি বাড়ছিল, এটা অনেক স্লোপটা বেশি করে দেওয়ার কারণ হলো এই জায়গায় যেন আমরা দেখাতে পারি প্র্যাকটিক্যালি যতটুকু বাড়ে, এটা দেখাতে গেলে পিছনের দিকে অনেক দূরে গিয়ে মিলবে, ওটা আমাদের খাতায় বা এখানে স্লাইডে দেখানো পসিবল না, এই কারণে এইভাবে একটু অ্যাজাম্পশন আকারে দেখানো হয়েছে। মানে আর্লি ভোল্টেজটা আসলে অনেক বড় ভোল্টেজ, এটা হিউজ একটা ভ্যালু থাকে, হয়তো 100-200 ভোল্টে গিয়ে কোথাও মিললো, ওইটা আমরা এখানে বুঝাতে পারবো না দেখি এখানে একটু র্যান্ডমলি অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে যেন বুঝে যায়। তাহলে বুঝা গেল তো? এবার একটু খেয়াল করো, আমরা এই গ্রাফটাকে যদি চিন্তা করি, এই গ্রাফটার কি এক্স এক্সিসে একটা ভোল্টেজ আছে ভিডিএস, ওয়াই এক্সিসে একটা কারেন্ট আছে আইডি। তাহলে এক্স এক্সিসে ভোল্টেজ, ওয়াই এক্সিসে কারেন্ট, আবার আমরা একটি স্ট্রেট লাইন পাচ্ছি। আবার স্ট্রেট লাইন পাওয়া মানে কি, এখানেও মসফেটটা একটা রেজিস্ট্যান্স আকারে বিহেভিয়ার দেখাচ্ছে, রেজিস্ট্যান্সের মতন। এই ক্ষেত্রে আমরা রেজিস্ট্যান্সটাকে বলি
ফাইনাইট আউটপুট রেজিস্ট্যান্স ইন স্যাচুরেশন। এটা কিন্তু স্যাচুরেশনের ক্ষেত্রে হচ্ছে। এই যে এই ডটেড লাইন, এটা দিয়ে তো বোঝাচ্ছে স্যাচুরেশন কোথায় আর নন স্যাচুরেশন বা ট্রায়োড কোথায়, তাই না? এই যে এখানে আলাদা করে দিয়েছে, এটা হলো ট্রায়োড রিজিয়নের জন্য, এই পাশে স্যাচুরেশন। তো এই ঘটনাটা টোটালি ঘটছে স্যাচুরেশনে, এই কারণে এটাকে বলা হচ্ছে ফাইনাইট আউটপুট রেজিস্ট্যান্স ইন স্যাচুরেশন। এবং এটাকে প্রকাশ করা হয় আর নট দিয়ে। আর নটের ইকুয়েশনটা হলো 1/λ মিউ এপসাইলন নট এপসাইলন ইনসুলেটর বাই টুয়াইস ডি ডাব্লিউ বাই এল ইন্টু ভিজিএস মাইনাস ভিটি হোল স্কোয়ার। মানে মোট কথা স্যাচুরেশনের যে কারেন্টের ইকুয়েশন, তোমরা যদি দেখো এই যে এই অংশটা হলো স্যাচুরেশনের কারেন্টের ইকুয়েশনই আছে, তার সাথে শুধু ল্যামডাটাই পাশে গুণ হয়েছে আলাদাভাবে, তাই না? আর তো কোনো পার্থক্য নাই এখানে। এটা হলো স্যাচুরেশনের কারেন্টের ইকুয়েশন ছিল চ্যানেল লেন্থ মডুলেশন কোএফিসিয়েন্টের ইফেক্টটা হিসাব করার আগে। আর এটা হলো আমাদের চ্যানেল লেন্থ মডুলেশন কোএফিসিয়েন্টের ল্যামডা। তো এই দুইটা গুণ হয়ে গিয়ে 1 বা ইনভার্স করে দিলে এটা পাওয়া যাচ্ছে। তো এই জিনিসটাকে যখন আমরা আবার লার্জ সিগন্যাল ইকুইভ্যালেন্ট সার্কিট মডেলে অ্যাকোমোডেট করতে চাইবো, তাহলে কি হবে? যে এখানে একটা রেজিস্ট্যান্স চলে আসবে প্যারালাল। দেখো আমাদের পরের ফিগারে এটাই হয়েছে, এখানে কারেন্ট সোর্সটা প্যারালালে একটা রেজিস্ট্যান্স এসেছে আর নট, এই যে ফাইনাইট আউটপুট রেজিস্ট্যান্স ইন স্যাচুরেশন, এই আর নটটা এখানে চলে আসে। সো কখনো যদি তোমাদের এক্সামে অথবা তোমাদের পরবর্তীতে কোথাও রিক্রুটমেন্ট টেস্টে এই ধরনের বলে যে একটা মসফেটের ফাইনাইট আউটপুট রেজিস্ট্যান্সের সরি একটা মসফেটের লার্জ সিগন্যাল ইকুইভ্যালেন্ট সার্কিট মডেলটা ড্র করো, এটা কিন্তু কমন কোশ্চেন, এগুলো অনেক জায়গাতেই থাকে। তখন সবসময় এই রেজিস্ট্যান্স সহটাই দেখানো ভালো, কারণ এটাই কমপ্লিট ফিগার। এটা ছাড়া আগে যেটা দেখানো হয়েছিল এখানে রেজিস্ট্যান্স ছাড়া ইনকমপ্লিট ছিল, এখানে কমপ্লিট ফিগারটাই এসেছে। তো এটা হলো আমাদের লার্জ সিগন্যাল ইকুইভ্যালেন্ট সার্কিট মডেল, যখন আমরা ফাইনাইট আউটপুট রেজিস্ট্যান্সটাকে হিসাব করে করব। সার্কিট সিম্বল, আচ্ছা একটা কাজ করি, আমরা আজকে আপাতত এই পর্যন্তই রাখি। নেক্সট ক্লাসে আমরা এখান থেকে আবার শুরু করব সার্কিট সিম্বল, এবং এখানে কিছু ক্যালকুলেশনের ব্যাপার আছে, এগুলো আমরা নেক্সট ক্লাসে যাব। আজকে যতদূর দেখালাম এখানে কারো কোনো কিছু সমস্যা আছে? কারো সমস্যা নেই? না থাকলে আমি তাহলে ক্লোজ করে দিই। ঠিক আছে, আজকে তাহলে আমি এখানে ক্লোজ করে দিচ্ছি। ওকে।